আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব 2.3 ব্যাপন বা ডিফিউশন। এখানে দেখো, কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন কি? কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াই হচ্ছে ব্যাপন। এখানে দেখো, ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। তো যেখানে ব্যাপন হবে সেখানে কি উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে বস্তুটি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে। এখানে দেখো, যেমন ঘরের এক কোণে কোনো সুগন্ধি শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। যে পদার্থে ছড়িয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি, এবং যে পদার্থের ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে সেই পদার্থের ব্যাপন হার কম। যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম। তো আমি তোমাদেরকে এটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই সূত্রের সাহায্যে। এখানে কি দেখলাম আমরা? ব্যাপন হারের একটি সূত্র রয়েছে। ব্যাপন হারের হচ্ছে, ব্যাপন হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাপন হার হচ্ছে কোনো বস্তুর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হার হচ্ছে কোনো বস্তুর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা একটি সূত্র রয়েছে, এটা শুধু তোমরা একটু খাতায় নোট করে মনে রাখবে যে ব্যাপন হার হচ্ছে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ডিভাইডেড আকারে থাকলে সেটা হয় ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে রুট, সেই কারণে এটা বললাম আমি বর্গমূল। তো ব্যাপন হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাপন হার হবে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভর যত কম হবে, কি বলছে আমরা ভালো করে শোনো বা খাতায় একটু নোট করে নাও, ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে, এবং ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে। তো এখানে একটি কথা বলা রয়েছে, দেখো, যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আকারে রয়েছে, একটি কম হলে অন্যটি বেশি হবে। এখানে ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কি হবে? কম হবে। ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হবে, এবং ভর যদি কম হয় ব্যাপন হার বেশি হবে। এবং সময়ের সাথে পার্থক্য হচ্ছে, সাপোজ মনে করো দুইজন তোমরা বন্ধু আছো, একজন হচ্ছে মোটা অনেক, একজন হচ্ছে অনেক পাতলা। তাহলে তাদেরকে যদি 10 মিনিট সময় দেওয়া হয়, তাহলে যার ভর বেশি সে 10 মিনিটে অল্প একটু দূরত্ব অতিক্রম করতে পারবে, কিন্তু যার ভর কম সে 10 মিনিটে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে দেখো, যে পদার্থে ছড়িয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি। অর্থাৎ যার ভর কম সে অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে এবং তার ব্যাপন হার হবে বেশি। ভালো করে খাতায় নোট করো। যার ভর কম, ভর কি বললাম? কম। যার ভর কম সে অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে এবং তার ব্যাপন হার হবে বেশি। এবং যার ভর বেশি, ভর কি বললাম এবার? বেশি। যার ভর বেশি সে বেশি সময়ে অল্প দূরত্ব অতিক্রম করবে। যার ভর বেশি সে বেশি সময়ে অল্প দূরত্ব অতিক্রম করবে, এবং যার ভর বেশি তার ব্যাপন হার হবে কম। তো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই তোমরা খাতায় সুন্দরভাবে অথবা বইয়ে সুন্দরভাবে তোমরা নোট করে নেবে, কারণ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি পরবর্তীতে এগুলো সম্পর্কে কিছু থিওরিটিক্যাল তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা তোমরা মাথায় রাখবে, যার ভর বেশি তার ব্যাপন হার হবে কম, এবং যার ভর কম তার ব্যাপন হার হবে বেশি। এখানে কিছু কাজ রয়েছে, দেখো, একক কাজ। এখানে দেখো 3টা বিকার রয়েছে, এবং এখানে রয়েছে কি? কঠিন পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট। এটা সংকেতের নাম হচ্ছে কঠিন পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট, KMnO4। এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেজ, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে, এটা হচ্ছে পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট, কঠিন পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট। তাহলে এখানে দেখো, কক্ষ তাপমাত্রায় একটি কাঁচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নাও। এই পানিতে সামান্য গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট ছেড়ে দাও। কি লক্ষ্য করবে? কিছুক্ষণ পর দেখবে কঠিন পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট এর দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি দ্রবণে পরিণত হচ্ছে, এবং পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে এদিকে সেদিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই বিকারে যে পানি রয়েছে, আস্তে আস্তে পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট দেওয়ার পরে ধীরে ধীরে কী হবে?
পাত্রের রং অর্থাৎ পুরো পানির রং কি হয়ে যাবে, গোলাপি বর্ণ ধারণ করবে। গোলাপি বর্ণ, এই যে দেখো এখানে দেখো প্রথম পাত্রে কি হয়েছে, পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট দেওয়া হলো, এটা ধীরে ধীরে পানির সাথে মিশ্রিত হয়ে এক সময়ে 3 নম্বর পাত্রে গিয়ে পুরো পাত্রের পানির কালার কি হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে। তো এখানে দেখা রয়েছে দেখো কঠিন প্যারাম্যাঙ্গানেট দেওয়ার সাথে সাথে ধীরে ধীরে কি এটা সমস্ত পাত্রে ছড়িয়ে পড়ছে। তো আমরা জানি কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। তাহলে এটা হলো একটি ব্যাপনের উদাহরণ। এবং এই উদাহরণটা কি, এই যে কঠিন তরলের মধ্যে যখন তুমি কঠিন কোনো বস্তু দিচ্ছ সেটা আস্তে আস্তে ব্যাপিত হচ্ছে, অর্থাৎ এই ব্যাপিত হওয়ার মাত্রাটা হবে ধীরে ধীরে। কারণ কি, এখানে পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেটের ভর হচ্ছে অনেক বেশি। পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট হচ্ছে কঠিনের ভর বেশি হয়। তো কি কঠিনের ভর বেশি হয়, আর আমরা জানি কি যার ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে এটা কঠিন পদার্থ হওয়ার কারণে তরলের মধ্যে এর ব্যাপন হার হবে কম, অর্থাৎ এটি আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। এবার আসি দ্বিতীয় পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষাতে কি, এখানে দেখো একটি তরলের বিকার রয়েছে এবং তরলের বিকারের মধ্যে এখানে কিছু তরল, নীল বর্ণে কিছু তরল মিশ্রিত করা হচ্ছে। দেখো এখানে তরলের যে নীলের দ্রবণ, এখানে এই যে এখানে দেখো একটি ড্রপার, এই ড্রপারের মধ্যে কি রয়েছে, নীল দ্রবণ রয়েছে। এই দ্রবণটাও কি তরল। তাহলে কি কঠিনের ভর বেশি কিন্তু তরলের ভর কিন্তু কঠিনের সাথে কম। সেহেতু আমরা জানি যার ভর কম হবে সে একটু দ্রুত ব্যাপিত হবে, মানে যার ভর কম হবে তার ব্যাপন হার বেশি। তাহলে এখানে আমরা যেটি দেখলাম প্রথম পরীক্ষাতে পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেটের ভর বেশি ছিল, কিন্তু সেই কারণে ভর বেশি হওয়ার কারণে এর ব্যাপন হার কম। কিন্তু এখানে দেখো তরল ড্রপারে নিয়ে তরল মিশ্রিত করা হচ্ছে, নীল দ্রবণ। তাহলে কি পাত্রের পুরো বর্ণ একসময় নীল হয়ে যাবে এবং কি এই ড্রপারের মধ্যে যে তরল রয়েছে সেটাও কি তরল, অর্থাৎ তার ভর কম। সেহেতু এটা পূর্বের যে প্রথম পরীক্ষাটি দেখলাম তার চাইতে ব্যাপিত হবে অনেক দ্রুত, কারণ এটা তরল। ড্রপারে যে নীল রয়েছে সেটা হচ্ছে কি তরল, যার ভর হচ্ছে কম, অর্থাৎ ভর কম হওয়ার কারণে এর ব্যাপন হার হবে পূর্বের যে 1 নম্বর কাজ দেখেছিলাম তার চাইতে এর ব্যাপন হার হবে অনেক বেশি। তো সেটাই এখানে বলা রয়েছে, তোমরা একটু দেখবে। এখানে দেখো কঠিন তরল পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থের তরল মাধ্যমে ব্যাপিত হয়, তবে নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে বায়বীয় পদার্থের ব্যাপন হার বেশি। তাহলে কঠিনের চাইতে তরল এবং তরলের চাইতে বায়বীয় পদার্থের ব্যাপন হার আরও বেশি হবে, সেটাই বলছে এখানে। এবং তাপের প্রভাবে ব্যাপনের হার আর কি বৃদ্ধি করা যায়। এবার দেখব আমরা পরীক্ষা নং 3, দুটি গ্যাসের ব্যাপন হার। তো তোমাদের পরীক্ষায় আসার জন্য এই প্রথম কাজ, দ্বিতীয় কাজ, এই দুইটির চাইতে এই 3 নম্বরে যেই কাজ রয়েছে সেটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এটি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব, তোমরা এটি ভালোভাবে বুঝতে থাকো, কোনোভাবে স্কিপ করবা না, ভালোভাবে দেখবে। এখানে দেখো আমি তোমাদেরকে চিত্রটি দেখিয়ে দিই। এখানে দেখো এটি একটি চিত্র, এই চিত্রে সিলিন্ডার, এটা হচ্ছে একটি সিলিন্ডারের চিত্র। সিলিন্ডারের এই পাশে রয়েছে, মনে করো এই পাশে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই পাশে রয়েছে, চিত্রের এই পাশে রয়েছে অ্যামোনিয়া গ্যাস NH3 অ্যামোনিয়া গ্যাস, আর এখানে রয়েছে কঠিন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হচ্ছে HCl এর দ্রবণ। তো দেখলাম কি সিলিন্ডারের এক পাশে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অপর পাশে রয়েছে অ্যামোনিয়া। তো এখানে এখন দেখো আমরা কি দেখেছিলাম, আমি একটি সূত্র লিখেছিলাম যে ব্যাপন হার কী হবে, ব্যাপন হার হচ্ছে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হার হচ্ছে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে এবং ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। তো এটা তোমরা মাথায় রাখো। এখানে HCl এর ভর নির্ণয় করব, তো তোমাদেরকে এভাবে কিছু সংকেত দেবে বা এভাবে কিছু যৌগ বা মৌলর নাম দিবে, দিয়ে বলবে যে কোনটার ব্যাপন হার বেশি এবং কোনটার ব্যাপন হার কম, তা ক্রম অনুসারে সাজাও। এভাবেও বলতে পারে অথবা সরাসরি চিত্রও দিতে পারে এইভাবে। তো চলো আমরা এটার ভর নির্ণয় করি। এটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1। এটা ভর কোথা থেকে আসলো, এটা তোমরা 3 নম্বর 4 নম্বর অধ্যায় যখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সেই ভরগুলো মুখস্থ করে নেবে। তো আপাতত তোমরা এটা শুধু মনে রাখো যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই ক্লোরিন, প্রথম কিটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ভর হচ্ছে 35.5, ক্লোরিনের ভর হচ্ছে 35.5,
35.5, তাহলে টোটাল ভর হচ্ছে এখানে 36.5, 36.5। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর পেলাম আমরা কত, 36.5। এবার এখানে এসে আমরা অ্যামোনিয়ার ভর নির্ণয় করব। অ্যামোনিয়ার ভর কত, এখানে নাইট্রোজেনের ভর হচ্ছে 14 এবং হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 এবং 1-এর সাথে এখানে হাইড্রোজেনের সাথে গুণ রয়েছে কত, 3, তাহলে 3 দ্বারা গুণ করো, তাহলে 14 আর 3-এ 17, এখানে হচ্ছে 17। তো এখানে দেখো অ্যামোনিয়ার ভর হচ্ছে কত, অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে 36.5। তো এখানে ভরের মান দেখছি আমরা অনেক বেশি, এটা হচ্ছে তার এম এর মান, এটা হচ্ছে অ্যামোনিয়ার এম এর মান, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। আর এখানে যে লেখাটি দেখছো এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমরা লিখে নিতে পারো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটু লিখে নাও তোমরা, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে লেখা আছে দেখো, এখানে ভর বের করাও রয়েছে, আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো তোমরা ভর চিন্তা করবে হচ্ছে অ্যামোনিয়ার ভর চিন্তা করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর না, তোমরা ভর চিন্তা করবে হচ্ছে অ্যামোনিয়ার ভর। কারণ এটার সাথে যখন আমরা পানির বিক্রিয়া করব, কারণ এটা হচ্ছে ভেজা সিক্ত তোলা, এটা হচ্ছে হাইড্রোজেন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত ভেজা তোলা, আর এটা হচ্ছে অ্যামোনিয়া সিক্ত ভেজা তোলা। তো অ্যামোনিয়াকে এই যে NH3 এটাকে যখন তোমরা পানির সাথে বিক্রিয়া করবে, H2O পানির সাথে বিক্রিয়া করবে, কারণ এটা হচ্ছে ভেজা তোলা, হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত ভেজা তোলা, এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত ভেজা তোলা, সেহেতু অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়ায় তোমার উৎপন্ন হবে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এই যে এটা উৎপন্ন হবে। তো তোমরা এখানে ভর চিন্তা করবে হচ্ছে এটার, শুধু এই অ্যামোনিয়ার ভর চিন্তা করবে। তো এখানে আমরা দেখলাম যে অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে 36.5। তো এখানে দেখছি যে এটার ভর অনেক বেশি। তো আমরা জানি কি, যার ভর বেশি তার ব্যাপন হার কী হবে, কম হবে। আমি আগেই বলেছি যার ভর বেশি তার ব্যাপন হার কী হবে, কম হবে, এবং যার ভর বেশি হবে সে বেশি সময়ে অল্প দূরত্ব অতিক্রম করবে। আমি 2 বন্ধুর উদাহরণ দিয়েছিলাম, যার ওজন বেশি হবে সে অল্প দূরত্ব অতিক্রম করবে এবং যে পাতলা বন্ধু সে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত তোলা এবং এখানে অ্যামোনিয়া সিক্ত তোলা। তো মনে করো যে এর ভর কি, এর ভর অনেক বেশি, সেহেতু এ সময়ের সাথে সাথে কি অল্প দূরত্ব অতিক্রম করবে, এ মনে করো যে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এবং এখানে অ্যামোনিয়া যার ভর কম সে কি অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে, সেহেতু সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। সেহেতু এই যে অ্যামোনিয়াম কি, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। এখানে দেখো এই অ্যামোনিয়াম ক্লোরাইড কীভাবে উৎপন্ন হবে, এখানে হচ্ছে HCl। তোমরা যদি এই বিক্রিয়াগুলো লিখতে পারো পরীক্ষায় খাতায়, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে, কোনো মার্ক কাটার সম্ভাবনাই থাকবে না। তো তোমরা এই বিক্রিয়াগুলো পারলে একটু কষ্ট করে লিখবে। এখানে দেখো বিক্রিয়া করবো কার মধ্যে, এই অ্যামোনিয়া আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, এটা উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়া। তাহলে এই সাদা ধোঁয়াটি কার কাছাকাছি উৎপন্ন হবে, পরীক্ষায় দেওয়া থাকবে যে এই অ্যামোনিয়াম ক্লোরাইডযুক্ত সাদা ধোঁয়া কার কাছাকাছি উৎপন্ন হবে। তো আমরা জানি যে এর ভর বেশি HCl এর, সেহেতু সে অল্প দূরত্ব অতিক্রম করবে, এবং হচ্ছে অ্যামোনিয়ার ভর কম, সেহেতু সে বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ তার ভর কম সে অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, এবং এর ভর বেশি সে বেশি সময়ে অল্প দূরত্ব অতিক্রম করবে। এবং এর ভর কম হওয়ার কারণে কি অ্যামোনিয়ার ব্যাপন হারের মান বেশি হবে এবং এর ব্যাপন হার কী হবে, কম হবে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমাদের এখানে যে ব্যাখ্যাগুলো করা রয়েছে, আমি যেগুলো বললাম, তোমরা যদি এগুলো বুঝতে পারো তাহলে এখানে দেখবে যে সেই কথাগুলোই লেখা আছে। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিক্ত তোলা
এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিক্ত তোলা এটা। এবং অপরমুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সিক্ত তোলা দিয়ে বদ্ধ করো। এখানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত তোলা, যেখানে আমরা কি তুলনা করলাম, অ্যামোনিয়া। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অর্থাৎ এটা কি HCl যেটা বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস, এই যে এটা ব্যাপিত হবে। কি ব্যাপিত হবে? অ্যামোনিয়া, এই যে ব্যাপিত হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাঁচনলের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়াম গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করেছে। তো এখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া যুক্ত হয়ে কি এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত সাদা ধোঁয়া সেটা উৎপন্ন করবে। তো আমি এটা বিক্রিয়া করে দেখিয়ে দিলাম, তোমরা খাতায় সুন্দরভাবে এই বিক্রিয়াটিও লিখবে, এটা তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে নাও। এই সাদা ধোঁয়ার অবস্থান কাঁচনলের ঠিক মাঝামাঝি হবে না, এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে দূরে অবস্থান করবে। কি বলছে যে এই সাদা ধোঁয়াটি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডদের কাছাকাছি এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সাদা তোলা অথবা এই যে অ্যামোনিয়াম এর কাছে থেকে অনেক দূরে অবস্থান করবে। তো সাদা ধোঁয়াটি এর কাছাকাছি উৎপন্ন হওয়ার কারণ কি আমি বুঝলে দিয়েছি অলরেডি। এর ভর বেশি, কম দূরত্ব অতিক্রম করেছে, এর ভর কম, সে বেশি দূরত্ব অতিক্রম করেছে কারণ এর ব্যবহার হার বেশি। তো সাদা ধোঁয়াটি এখানে অর্থাৎ HCl এর কাছাকাছি উৎপন্ন হওয়ার কারণ কি, এর ভর বেশি, সে অল্প দূরত্ব অতিক্রম করেছে, এর ভর কম, সে বেশি দূরত্ব অতিক্রম করেছে, সেহেতু সাদা ধোঁয়াটি HCl এর কাছাকাছি উৎপন্ন হয়েছে। কারণ HCl এর ব্যবহার হার কি কম এবং হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এখানে কি রয়েছে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার কি ব্যবহার হার অনেক বেশি, এটাই এখানে বলছে। অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কম দূরত্ব অতিক্রম করেছে এবং অ্যামোনিয়া হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বা বেশি দূরত্ব অতিক্রম করে। তো আমি যেগুলো বললাম এগুলাই বলা রয়েছে এখানে আর কি, তোমরা এগুলো দেখে নেবে এবং আমি যেখানে এগুলো লিখে দিলাম সেগুলো তোমরা সুন্দরভাবে এটা খাতায় সুন্দরভাবে ভালোভাবে নোট করে রাখবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া কীভাবে আরও আসতে পারে, এখানে সাপোজ দেখো যে এখানে দেখো কিছু মৌল দেওয়া রয়েছে, এখানে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। গ্যাসগুলোর আণবিক ভর যথাক্রমে এখানে ভর বলে দিয়েছে দেখো 2, 4, 28, 32, 44। এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। তা আমরা জানি কি যার ভর কম হবে তার ব্যবহার হারের মান কী হবে, বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইড্রোজেন যে তার ভর হচ্ছে কম সেহেতু তার ব্যবহার হার বেশি হবে, তাই হাইড্রোজেনের ব্যবহার হার সবচেয়ে বেশি হবে। এবং কার্বন ডাই অক্সাইড যার আণবিক ভর সবচেয়ে বেশি, যার ভর কত ছিল 44, সবচেয়ে বেশি, কাজেই কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হার সবচেয়ে কম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যবহার হার কখন বেশি হবে এবং কখন কম হবে। এখানে দেখো তোমাদেরকে নিঃসরণ থেকে আমি পরবর্তী লেকচারে আলোচনা করব এবং তোমরা যদি এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নটে যাও তাহলে তোমরা একটি প্রশ্ন দেখতে পাবে। এখানে দেখো এই যে 2 নং প্রশ্নে কী ছিল দেখো যে উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। তো এই পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ব্যাপন হারের যে ব্যাখ্যাটি আমি করেছিলাম সেটাই হচ্ছে এইটা। এবং ঘতে বলছে দেখো উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ। তাহলে এখানে দেখো HCl অ্যাসিড দ্রবণ দিয়ে ভেজানো তোলা এবং বিতে রয়েছে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তোলা। তো এখানে কি থাকবে, এখানে থাকবে আমরা জানি এখানে থাকবে হচ্ছে অ্যামোনিয়াম যার ভর কত আমরা বের করেছিলাম 17 এবং HCl এর ভর কত বের করেছিলাম আমরা 36.5। তো এ হচ্ছে একই সময়ে কি কম দূরত্ব অতিক্রম করবে এবং এ হচ্ছে অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ এর ভর কম, এর ব্যবহার হার অনেক বেশি, সে অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে। সেহেতু কি এখানে দেখো এই প্রান্তটা আছে বি প্রান্ত, তাহলে এখানে যে সাদা ধোঁয়াটি উৎপন্ন হবে, উৎপন্ন ধোঁয়াটি কীভাবে হবে, এই যে HCl যোগ কি অ্যামোনিয়া NH3 বিক্রিয়া করে কি উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত সাদা ধোঁয়া কি দেখতে পাচ্ছে যে
এ প্রান্তের কাছাকাছি হবে, কারণ সে এই যে এ প্রান্ত কি HCl অল্প দূরত্ব অতিক্রম করবে এবং বি প্রান্তের যে অ্যামোনিয়া সে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করবে, সেহেতু সাদা ধোঁয়াটি এ প্রান্তের কাছাকাছি হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমরা এই প্রশ্নগুলো আসলে কীভাবে উত্তর করবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। এই যে তো এগুলো তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে নেবে। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তী লেকচারে আমি 2 পয়েন্ট স্যার নিঃসরণ এখান থেকে আবার বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।